यस এখন আমরা চলে যাচ্ছি আমাদের হেপাটোলজি সেকশনে। হেপাটোলজি সেকশনে আমাদের হেপাটোলজিতে আমাদের মেইন প্রেজেন্টিং প্রবলেম হচ্ছে यस এখন আমরা চলে যাচ্ছি আমাদের হেপাটোলজি সেকশনে। হেপাটোলজি সেকশনে আমাদের হেপাটোলজিতে আমাদের মেইন প্রেজেন্টিং প্রবলেম হচ্ছে দুইটা হচ্ছে আমাদের মেইন প্রেজেন্টিং প্রবলেম। একটা হচ্ছে জন্ডিস আর একটা হচ্ছে হেপাটাইটিস। यस এখন আমরা চলে যাচ্ছি আমাদের হেপাটোলজি। यस এখন আমরা यस এখন আমরা চলে যাচ্ছি আমাদের হেপাটোলজি সেকশনে। হেপাটোলজি সেকশনে আমাদের হেপাটোলজিতে আমাদের মেইন প্রেজেন্টিং প্রবলেম হচ্ছে দুইটা হচ্ছে আমাদের মেইন প্রেজেন্টিং প্রবলেম। একটা হচ্ছে জন্ডিস আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে কমনলি ফেসড প্রবলেম ইন হেপাটোলজি। অ্যাসাইটিস পেশেন্ট পাওয়া যায়, সিএলডি পেশেন্ট যারা ডায়াগনোসড, এটা ইউজুয়ালি জিপির কাছে খুব কমই আসে, বিশেষ করে আসে তারা অ্যাসাইটিসের ম্যানেজমেন্টের জন্য বা অন্য কোনো ফিভারের ম্যানেজমেন্টের জন্য। শুধুমাত্র সিএলডির পেশেন্ট জিপির কাছে আসাটা লেস লাইকলি। সো মেইন হলো জন্ডিস, আর একটা হচ্ছে পেশেন্ট অনেক সময় আসে যে তার এএলটি বেশি বা অল্টার্ড লিভার ফাংশন টেস্ট, এটা নিয়ে আসতে পারে। একটা হতে পারে জন্ডিস, আরেকটা হচ্ছে শুধুমাত্র অল্টার্ড এলএফটি নিয়ে আসতে পারে, আরেকটা হতে পারে এইচবিএসসিজি পজিটিভ। এই তিনটা হচ্ছে সবচেয়ে কমনলি ফেসড প্রবলেম ইন দ্য হেপাটোলজি। তাহলে এখন যেটা ইম্পর্টেন্ট যে বিলিরুবিন মেটাবলিজম, জন্ডিসের আমাদের যদি আমরা প্যাথোলজি বুঝতে চাই তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম। বিলিরুবিন আমরা জানি যে আমাদের বডিতে কোত্থেকে তৈরি হচ্ছে বিলিরুবিনটা তৈরি হচ্ছে আরবিসি থেকে। আরবিসি ব্রেকডাউন হয়ে বিলিরুবিন তৈরি হচ্ছে। তাহলে কোনো পেশেন্টের যদি আরবিসি বেশি ব্রেকডাউন হয় তাহলে তার বিলিরুবিন কী হবে? বেশি হবে, যেটাকে বলি আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপরে বিলিরুবিন ব্রেকডাউন হওয়ার পরে এটা হচ্ছে কি হয়, এখান থেকে যায় লিভারে গিয়ে কনজুগেশন হয়। কোনো পেশেন্টের যদি কনজুগেশনে প্রবলেম হয়, কনজুগেশন যদি হতে না পারে, তাও পেশেন্টের বিলিরুবিন বেড়ে যাবে, তাও হবে পেশেন্টের জন্ডিস হতে পারে। তাহলে এই ধরনের জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস এবং কনজুগেশনে যদি প্রবলেম হয়, এই দুইটার ক্ষেত্রে আমরা কোন ধরনের জন্ডিস পাবো? যে এখানে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেশি পাবো। এরপরে যদি কোনো পেশেন্টের লিভার থেকে বাইল এবং বাইল সল্টগুলো হেপাটোসাইট থেকে চলে আসে ক্যানালিকুলাই থেকে তারা বিলিয়ারি ট্রিতে আসে, এখান থেকে অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে এক্সক্রিট হয়। এই পাথওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে পেশেন্টের কনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে। তাহলে এভাবে করে আমরা এটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। আর যদি দুইটাই বাড়ে, কনজুগেটেড এবং আনকনজুগেটেড, সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। তাহলে বিলিরুবিন মেটাবলিজমে আমরা মোটামুটি একটুকি এখানে আলোচনা করব। এরপরে হচ্ছে হেপাটাইটিক পিকচার অ্যান্ড কোলেস্টেটিক পিকচার। এই দুইটা ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা পেশেন্টের লিভার ফাংশন দেখার পরে দুইটা কমেন্ট করি, আইদার দিস ইজ হেপাটাইটিক ব্লাড পিকচার অর দিস ইজ কোলেস্টেটিক পিকচার। হেপাটাইটিক মানে কি? হেপাটাইটিক মানে হচ্ছে এরকম যে পেশেন্টের অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইমগুলো বেশি, যেমন এএলটি বেশি, এএসটি বেশি। আবার দেখা যাবে যে পেশেন্টের বিলিরুবিন বেশি, অ্যালকালাইন ফসফেটেস বেশি থাকতে পারে, বাট খুব সামান্য বেশি থাকবে এখানে। তাহলে যদি অ্যামাইনো ট্রান্সফারেজ মেনলি বাড়ে, সেটাকে আমরা বলবো হেপাটাইটিক পিকচার। যদি কোনো পেশেন্টের অ্যালকালাইন ফসফেটেস এবং কনজুগেটেড বিলিরুবিন বেশি বাড়ে, সেটাকে আমরা বলবো কোলেস্টেটিক ব্লাড পিকচার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টিগেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া। আর লিভার ফাংশন টেস্টের ভিতরে হেপাটোসাইট ড্যামেজের জন্য সবচেয়ে বেস্ট মার্কার হচ্ছে সেরাম বিলিরুবিন। ওকে, হেপাটোসাইট ড্যামেজের জন্য সবচেয়ে বেস্ট মার্কার হচ্ছে সেরাম বিলিরুবিন। এই কথাটা জানা এজন্য ইম্পর্টেন্ট যে অনেক সময় পেশেন্ট আসবে যে তার এসজিপিটি 3000,
পেশেন্টের অলরেডি হয়তো বা রিপোর্টটা দেখে পেশেন্টের ডিজিনেস শুরু হবে এবং এই ডিজিনেস থেকে ভার্টাইগো হতে পারে, পেশেন্টের ফল হতে পারে। কিন্তু অনেক সময় আমরা জিপি প্র্যাকটিস যারা করি অথবা যারা ফিজিশিয়ান তারাও দেখে যে পেশেন্টের সাথে সাথে আমাদেরও ডিজিনেস ডেভেলপ করে। অ্যাকচুয়ালি AST বা ALT, দিস ইজ দ্য নট দ্য মার্কার অফ সিভিয়ারিটি অফ লিভার ড্যামেজ, দিস ইজ দ্য মার্কার অফ লিভার ড্যামেজ, কিন্তু এটা সিভিয়ারিটি ইন্ডিকেট করে না। তাহলে লিভার ড্যামেজের সিভিয়ারিটি ইন্ডিকেট করবে সেরাম বিলিরুবিন। ইয়াস, একটা পেশেন্টের যদি সেরাম বিলিরুবিন বেশি থাকে দেন ইউ শুড হ্যাভ সাম হেডেক। বাট রেজড AST, একটা পেশেন্ট ছিল আসছে আমার কাছে চেম্বারে, পেশেন্টের হচ্ছে যে অ্যানোরেক্সিয়া, নজিয়া, জন্ডিস ছিল না ক্লিনিক্যালি, পেশেন্টের আমি ইনভেস্টিগেশন করলাম, করে দেখলাম যে SGPT হচ্ছে অ্যারাউন্ড 1000 দেখে তো পেশেন্টের টোটালি নর্মাল কত, নর্মাল 40, 1000 কত বেশি, প্রায় 25 গুণ বেশি, 25 গুণ বেশি। বিলিরুবিন কত, অনলি 2, বিলিরুবিন ছিল অনলি 2। তো পেশেন্টের তো পুরো অবস্থা খারাপ। পেশেন্টকে অনেক কাউন্সিলিং করার চেষ্টা করলাম যে আপনার হচ্ছে যে বিলিরুবিন যেহেতু ভালো, আমার মনে হয় যে আপনি মানে অত বেশি রিস্কে না। আর পেশেন্টকে একটা অ্যাডভাইস করলাম প্রথ্রম্বিন টাইম, কিন্তু আনফর্চুনেটলি আমি যেখানে মানে চেম্বার করতাম ওখানে প্রথ্রম্বিন টাইম হয় না। এখন পেশেন্ট তো হচ্ছে যেহেতু আমার আই এম এ রেসিডেন্ট ফেজ বি, তো তারা মনে করলো যে না আমার চাইতে একটু ভালো কোনো কনসালটেন্টকে তারা দেখাবে। আমি অবশ্যই এটাকে ওয়েলকাম করলাম এবং ওনাকে একজন হেপাটোলজিস্টের কাছে রেফার করে দিলাম। তো পেশেন্টকে আমি যেটা অ্যাডভাইস করছিলাম যে উনি নর্মাল ডায়েট খাবে, রেস্টে থাকবে এবং ঘুমের ওষুধ খাবে না, পায়খানা যাতে নিয়মিত হয় এটা খেয়াল করবে, এবং সাথে পেশেন্টকে আমরা সিরাপ অ্যাভোলাক দিছিলাম এবং কিছু ভিটামিন ট্যাবলেট, পেশেন্টের নজিয়ার জন্য কিছু অমিডন ট্যাবলেট দেওয়া হয়েছিল। তো পেশেন্ট 2 দিন পরে খুব কষ্ট করে নারায়ণগঞ্জে যাইতাম, তো সেই নারায়ণগঞ্জ থেকে পেশেন্ট ওখান থেকে গেল হচ্ছে স্পেশালিস্টের কাছে, এবং পেশেন্টের নাকি যেতেই অবস্থা খুব খারাপ, রাস্তায় বমি বেড়ে গেল, এবং ওখানে যাওয়ার পরে উনি আবার সব টেস্টগুলো করালেন, বিলিরুবিনও এরকম 2.2, SGPT আরও বেশি, SGPT 1400 বা এরকম আরও বেশি। তো এখন উনি দেখার পরে যেটা অ্যাডভাইস করলেন, সেম অ্যাডভাইস, কিছু অ্যান্টিএমেটিক, কিছু ভিটামিন এবং লাইক ল্যাকটুলোজ অ্যাডভাইস করলেন। তাহলে এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা SGPT দেখে প্যানিকড হব না এবং পেশেন্টকেও প্যানিক করব না, রাদার পেশেন্টকে এক্সপ্লেন করার চেষ্টা করব, ইয়াস হেপাটাইটিস ইট মে লিড টু অ্যাকিউট লিভার ফেলিউর, বাট raised SGPT is not the marker of severe liver damage, rather than serum bilirubin and prothrombin time is a good marker of liver damage. Okay. এরপরে আমরা কিছু রিপোর্ট পাই যে HbS-Ag পজিটিভ, এটা সবচেয়ে কমন ভাইরাল মার্কারের ভিতরে সবচেয়ে বেশি করা হয় HbS-Ag। এটা প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট থাকে সেখানে HbS-Ag করা হয়। এখন যে কোনো জবের ক্ষেত্রে HbS-Ag টেস্ট করা হয়, ফরেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, ফরেন জবের ক্ষেত্রে HbS-Ag করা হয়। তাহলে HbS-Ag নিয়ে অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, NT-HbC, NT-HbS এগুলো নিয়ে পেশেন্ট আসে। তাহলে আমরা একটু জানি যে এই HbS-Ag কী ইন্ডিকেট করে। HbS-Ag ইন্ডিকেট করে ইনফেকশন, HbS-Ag ইন্ডিকেট করে ইনফেকশন। NT-HbC কি ইন্ডিকেট করে? NT-HbC ইন্ডিকেট করে ইমিউনিটি, NT-HbC ইন্ডিকেট করবে হচ্ছে ইমিউনিটি, আর ইনফেকশন ইন্ডিকেট করবে HbS-Ag। NT-HbS কি ইন্ডিকেট করে? NT-HbS এটাও ইন্ডিকেট করে যে পেশেন্টের ইমিউনিটি ইন্ডিকেট করে। HbE অ্যান্টিজেন কি ইন্ডিকেট করে? HbE অ্যান্টিজেন ইন্ডিকেট করে ভাইরাল রেপ্লিকেশন, এটা ইন্ডিকেট করে ভাইরাল রেপ্লিকেশন অথবা ট্রান্সমিসিবিলিটি, কারণ ভাইরাস যত বেশি রেপ্লিকেট করবে তার ট্রান্সমিট হওয়ার রেট তত বেশি। এরপরে হচ্ছে ডিএনএ লোড অ্যাকচুয়ালি ভাইরাল কতটুকু বডিতে আসে এটা ইন্ডিকেট করবে ডিএনএ লোড। তাহলে একটা পেশেন্ট যদি HbS-Ag পজিটিভ নিয়ে আসে তাহলে আমাদের অন্যান্য আদার ভাইরাল মার্কারগুলো করতে হবে। কেন করতে হবে? যে পেশেন্টের ভাইরোলজিক্যাল স্ট্যাটাসটা কীরকম এটা দেখার জন্য। তো আমরা বললাম HbS-Ag ইনফেকশন ইন্ডিকেট করে। কোনো পেশেন্টের যদি শুধু NT-HbC পজিটিভ হয় এটা কি ইনফেকশন ইন্ডিকেট করবে না? ইয়েস, এটা একটা এক্সেপশন। যখন পেশেন্টের
পেশেন্ট যখন উইন্ডো পিরিয়ডে থাকে তখন শুধুমাত্র অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ থাকে এবং বাকি সব নেগেটিভ থাকতে পারে। এটাই শুধুমাত্র এক্সেপশন যেখানে অ্যান্টি এইচবিসি আইজিএম ইনফেকশন ইন্ডিকেট করে এবং সেটা উইন্ডো পিরিয়ড ইন্ডিকেট করে। তাহলে আদারওয়াইজ এইচবিএসএজি ইন্ডিকেট করে ইনফেকশন। এই ইনফেকশনটা অ্যাক্টিভ ইনফেকশন হতে পারে, ক্রনিক অথবা ইনঅ্যাক্টিভ ইনফেকশন হতে পারে। ইনঅ্যাক্টিভ ইনফেকশনের নাম হচ্ছে কেরিয়ার। ইনঅ্যাক্টিভ ইনফেকশনের নাম হলো কেরিয়ার। এরপরে আমরা চলে আসি যে অনেক পেশেন্ট আসে যে এইচবিএসএজি তার নেগেটিভ এবং পেশেন্ট ভ্যাকসিন নিবে। এখন পেশেন্টকে ভ্যাকসিনের ব্যাপারে সে কীভাবে নিবে, কখন নিবে বা নিতে পারবে কিনা। তাহলে ভ্যাকসিনের ব্যাপারে যে কোনো ভ্যাকসিনের ব্যাপারে আমাদের অ্যাডভাইস থাকবে যে আমরা কোনো পেশেন্ট যদি ফিভার থাকে অথবা যদি অ্যাকিউট ইলনেস থাকে পেশেন্টকে আমরা ভ্যাকসিন অ্যাডভাইস করব না। অ্যাকিউট ইনফেকশন অথবা ফিভারের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন অ্যাডভাইস করব না। আমরা বলবো যে ফিভার অথবা অ্যাকিউট ইনফেকশন যখন একটু সাবসাইড করে যাবে তখন ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ ভ্যাকসিন নেওয়ার পরে পেশেন্টের একটু টেম্পারেচার বাড়তে পারে অথবা নাও বাড়লেও পেশেন্টের মনে হতে পারে যে এটা ভ্যাকসিনের জন্য তার এরকম হচ্ছে। সো একটা পেশেন্ট যখন একটা অ্যাকিউট ইনফেকশনে থাকবে তখন আমরা পেশেন্টকে ভ্যাকসিনেশনটা অ্যাডভাইস করব না। এবং যে পেশেন্টকে আমরা ভ্যাকসিনেট করতে চাই সে পেশেন্টের এটা সিডিসি গাইডলাইন হচ্ছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আমেরিকান যে সোসাইটি ইনফেকশাস ডিজিজের সবচেয়ে বড় সোসাইটি, তাদের গাইডলাইন হচ্ছে যে একটা পেশেন্টকে যদি আপনি ভ্যাকসিনেট করতে চান তাহলে আগে 3টা স্ক্রিনিং টেস্ট করতে হবে। একটা হচ্ছে এইচবিএসএজি, একটা হচ্ছে এইচবিএসএজি, একটা হচ্ছে অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, আর একটা হচ্ছে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। তাহলে এই 3টা স্ক্রিনিং টেস্ট করতে হবে আপনাকে যদি আপনি একটা পেশেন্টকে ভ্যাকসিনেট করতে চান। যদি কোনো পেশেন্টের এই 3টা টেস্ট করে দেখলেন যে এইচবিএসএজি পজিটিভ, তাহলে এই পেশেন্টকে আমরা ভ্যাকসিনেট করব না। এইচবিএসএজি পজিটিভ, একে আমরা ভ্যাকসিনেট করব না। আমি পাইলাম অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ, এদেরকেও আমরা ভ্যাকসিনেট করব না কিছু স্পেশাল সার্কামস্টান্সেস ছাড়া। অ্যান্টি এইচবিএস পজিটিভ, আমার তো টার্গেটই হচ্ছে অ্যান্টি এইচবিএস প্রডিউস করা বডিতে। কারো যদি এমনিতেই অ্যান্টি এইচবিএস পজিটিভ হয়ে যায় তাহলে সে ন্যাচারালি ইমিউনেটেড, তাহলে সে ন্যাচারাল ভ্যাকসিনেটেড। হয়তো তার ইনফেকশন হয়েছিল, সেটা বডি ক্লিয়ার করে ফেলছে এবং বডিটা ইমিউন। ওকে, তাহলে কোনো পেশেন্টের এই 3টা মার্কারে যে কোনো যদি পজিটিভ হয় আমরা পেশেন্টকে ভ্যাকসিনেট করব না। আগে দেখা যাইতো একটা পেশেন্টের এইচবিএসএজি করে পেশেন্টকে ভ্যাকসিনেট করে দেওয়া হতো। ওকে, কিন্তু এই জিনিসটা আমরা করব না। কেন করব না? দেখা যায় যে এইচবিএসএজি নেগেটিভ কিন্তু শুধু কোর পজিটিভ, এই পেশেন্টটা পরবর্তীতে হেপাটাইটিস বি ভাইরাসের রিঅ্যাক্টিভেশন হতে পারে, ওখান থেকে পেশেন্টের সিএলডি ডেভেলপ করতে পারে। সিএলডি নিয়ে আসে, তখন দেখা যায় যে পেশেন্টের বি ভাইরাস পজিটিভ। এবং কারণ হচ্ছে একটা পেশেন্টকে যখন আমরা ভ্যাকসিনেট করব, ভ্যাকসিনেট করলে তার বডিতে শুধুমাত্র একটা অ্যান্টিবডি প্রডিউস হবে, সেটা হচ্ছে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। ভ্যাকসিনেট যদি আমরা করি, যদি কোনো পেশেন্টের প্যাসিভ ইমিউনিটি হয় তাহলে তার একটা শুধুমাত্র অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেটা হচ্ছে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। যদি কোনো পেশেন্টের কোর অ্যান্টিবডি ডেভেলপ করে, কোর অ্যান্টিবডি, এটা ইন্ডিকেট করবে যে পেশেন্টের ন্যাচারাল ইমিউনিটি। ন্যাচারাল ইমিউনিটি মানে ইনফেকশন থেকে অ্যান্টিবডি ডেভেলপ করছে। তাহলে কোনো পেশেন্টের যদি কোর অ্যান্টিবডি থাকে, দিস নেভার ইন্ডিকেট ভ্যাকসিনেশন, ইট ইন্ডিকেটস ন্যাচারাল ইনফেকশন। ওকে, তাহলে কোনো পেশেন্টকে ভ্যাকসিনেট করার আগে অবশ্যই আমরা 3টা ইনভেস্টিগেশন করে নিব। সেকেন্ড হচ্ছে যদি পেশেন্টের সব নেগেটিভ পাই তাহলে আমরা পেশেন্টকে ভ্যাকসিনেট করব এবং ভ্যাকসিনেটের আগে আমরা পেশেন্টের ভ্যাকসিনেশনের ডোজটা ভ্যারি করে। এখন বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন লাগে না, কারণ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রম 2010 অ্যারাউন্ড 2010 থেকে এটা সরকারিভাবে বাচ্চাদেরকে সব ভ্যাকসিনগুলো হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন অলরেডি ফ্রি দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা শুধু টাইটারটা দেখে নিতে পারি, এবার এইচবিএস টাইটারটা কীরকম, যদি কম থাকে তাহলে পেশেন্টের ভ্যাকসিনেশন লাগতেও পারে। তারপরও যদি কোনো পেশেন্ট 18 বছরের কম হয় এবং সে যদি নন ভ্যাকসিনেটেড থাকে তাহলে তাকেও ভ্যাকসিনেট করা যাবে। এবং 18 বছরের পরে যদি হয় এদেরকে ইউজুয়ালি বেশি ভ্যাকসিনেট করা লাগে। সাথে পেশেন্টের যদি কোমরবিডিটি থাকে লাইক সিকেডি পেশেন্ট, সিএলডি পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, পেশেন্ট টেকিং ইমিউনোসাপ্রেসেন্ট, এই পেশেন্টদের ক্ষেত্রে যে ভ্যাকসিনের ডোজ সেটা ডাবল দিতে হবে, সেই ডোজটা ডাবল করে দিতে হবে। তাহলে আইডিয়াল ডোজ হচ্ছে যে একটা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 20 মাইক্রোগ্রাম, 20 মাইক্রোগ্রাম, এটা 1 ml এর ভিতরে 20 মাইক্রোগ্রাম থাকে।
1 ml এর ভিতরে। আবার হাফ ml এর পাওয়া যায়, হাফ ml এ থাকে 10 মাইক্রোগ্রাম। এই দুইটাই বেশি অ্যাভেলেবল এবং হেপা ভি, হেপা বি, হেপা ভ্যাক্স বিভিন্ন নামে অ্যাভেলেবল। তাহলে এদের শিডিউল হচ্ছে যে 0 ডে, আজকে ফার্স্ট দিলেন, এটা হলো 0 ডে, এর 1 মাস পরে একটা ডোজ এবং প্রথমটার 6 মাস পরে থার্ড ডোজ। এটা হচ্ছে 3টা ডোজ এবং 3টা ডোজ নেয়ার 1 মাস পরে আপনি গিয়ে অ্যাটলিস্ট 1 মাস পরে আপনি অ্যান্টিবডি টাইটার দেখতে পারেন, অথবা পরেও দেখতে পারেন। যদি অ্যান্টিবডি টাইটার আমরা দেখি যে 100 অথবা তার চেয়ে বেশি, তাহলে আমরা বুঝবো যে প্যাশেন্টটা ওয়েল ভ্যাকসিনেটেড। আর যদি 100-র নিচে থাকে তাহলে পরবর্তীতে প্যাশেন্টকে একটা বুস্টার ডোজ দেওয়া লাগতে পারে। তাহলে একটা পেশেন্ট আপনার কাছে আসতে পারে যে সে ভ্যাকসিন নিয়েছিল 5 বছর আগে, এখন আপনি তার কি টেস্ট করবেন? তাহলে এখন আপনি যদি তার আইডিয়ালি তার আগে HBsAg, NTSC, HBC যদি করা থাকে, তখন আপনি পেশেন্টকে শুধু একটা টাইটার দেখার জন্য যেটা করতে পারেন যে অ্যান্টি-HBs অ্যান্টিবডি করতে পারেন, এবং অ্যান্টি-HBs করে যদি আপনি টাইটার দেখেন যে 100-র উপরে, তাহলে পেশেন্টকে কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না। আর যদি 100-র কম হয় তাহলে পেশেন্টকে আপনি একটা বুস্টার ডোজ অ্যাডভাইস করতে পারেন, 5 ইয়ারলি বুস্টার ডোজ। স্পেশালি পেশেন্ট যদি হেলথ কেয়ার ওয়ার্কার হয় তাহলে বুস্টার ডোজ অবশ্যই লাগবে। তাহলে ভ্যাকসিনেশনের প্রবলেমটা গেল। এরপরে হচ্ছে একটা পেশেন্ট আসে যে HBsAg পজিটিভ, জাস্ট HBsAg পজিটিভ এটা নিয়ে আপনার কাছে চলে আসছে, তার HBsAg পজিটিভ, এখন তার লাইফ হেলথ। তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের উচিত হবে যে ফার্স্ট হিস্ট্রি নেওয়া এবং পেশেন্টকে এক্সামিন করা। হিস্ট্রি কী নিব আমরা? যে পেশেন্টের কোনো বি ভাইরাসের কোনো এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা। বি ভাইরাসের সবচেয়ে কমন মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফেটোম্যাটার্নাল অথবা ভার্টিক্যাল রুট, অর্থাৎ মা থেকে ছেলেদের বাচ্চাদের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই হিস্ট্রিটা আমাদের নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। সেকেন্ড হচ্ছে এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা। যদিও ব্লাড ট্রান্সফিউশন থেকে বি ভাইরাসের ট্রান্সমিশন খুবই কম হয়। বি ভাইরাস থেকে ব্লাড ট্রান্সফিউশন থেকে বা আইভি নিডল শেয়ারিং থেকে সবচেয়ে বেশি ট্রান্সমিট হয় সি ভাইরাস। ওকে, এরপরে আমরা দেখব সিএলডির কোনো ফিচার আছে কিনা, সিএলডির স্টিগমাটা আছে কিনা, এগুলো আমরা দেখব। এছাড়া আমরা পেশেন্টকে ইনভেস্টিগেট করে দেখব যে লিভার ফাংশন টেস্টটা কীরকম, সিএলডির কোনো ফিচার আছে কিনা। তারপরে হচ্ছে পেশেন্টের কোমরবিডিটি কোনো আছে কিনা, যেমন ব্লাড সুগার দিয়ে দেখব, ডায়াবেটিস আছে কিনা, আদার ভাইরাল মার্কারগুলো আমরা করব। যার বি ভাইরাস আছে, এটা একটা এসটিডি, যাদের একটা এসটিডি থাকে তাদের আদার এসটিডির চান্স থাকে। এবং এটা হচ্ছে গাইডলাইন, ইএসএল গাইডলাইন হচ্ছে যে যাদের বি ভাইরাস পাওয়া যাবে তাদের সি এবং এইচআইভি সার্চ করার জন্য। যদিও সব জায়গায় এটা ফিজিবল না, তবে এটা হচ্ছে গাইডলাইন যে এটা সার্চ করা। এবং একটা আল্ট্রাসাউন্ড করে আমরা লিভার স্ট্যাটাসটা, অ্যাসাইটিস, পোর্টাল হাইপারটেনশনের ফিচার, স্প্লিনোমেগালি, এগুলো আমরা দেখতে পারি। তাহলে এভাবে করে আমরা পেশেন্টকে ম্যানেজ করব এবং ফার্দার ট্রিটমেন্ট আই থিঙ্ক যে বি ভাইরাসের ম্যানেজমেন্টটা একটু ট্রিটমেন্ট প্রোটোকল বা ফলো আপ প্রোটোকলটা একটু কমপ্লিকেটেড, এটা আমরা অ্যাডভান্স কোর্সে একটু ডিসকাস করব এবং এই ধরনের পেশেন্টকে আপনারা রেফার করতে পারেন। ওভারসি ওয়ার্কার, তো একটা পেশেন্ট আসতে পারে এরকম যে 25-year-old electrician comes with a report showing HBsAg positive. He is rejected from the embassy during the planning to go to the Middle East. And now he has come for advice whether he needs any treatment that can cause negativity of HBsAg. ওকে, এরকম অনেক পেশেন্ট আসতে পারে আপনার কাছে যে HBsAg পজিটিভ, এখন নেগেটিভ হবে কিনা। তাহলে HBsAg পজিটিভ নেগেটিভ হবে কিনা, তো আমি যখন প্রথম যখন ঢাকায় আসলাম তখন বিভিন্ন জায়গায় লেখা ছিল যে HBsAg হার্বাল, HBsAg নেগেটিভ করা হয়। তো HBsAg আমি পড়ে দেখলাম যে HBsAg যাদের ক্রনিক ইনফেকশন তাদের নেগেটিভ হওয়াটা আনলাইকলি। তাহলে কাদের এটা নেগেটিভ হয়ে যাবে HBsAg? যাদের হেপাটাইটিস বি অ্যাকিউট ইনফেকশন, যাদের অ্যাকিউট ইনফেকশন, এদের 90 to 95% অটো নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ যাদের বি ভাইরাসের ইনফেকশন অ্যাকিউট, তারা 95% ক্ষেত্রে উইদাউট এনি ট্রিটমেন্ট দে উইল বি নেগেটিভ। তো এই সুবিধাটা নিয়ে থাকে হার্বাল এবং অন্যান্য ওষুধ বিক্রেতারা, যারা বলে যে দে উইল নেগেটিভ দ্য HBsAg। দিস ইজ ন্যাচারাল ইমিউনিটি, নট দ্য ট্রিটমেন্ট। ওকে, কিন্তু যদি কোনো পেশেন্টের ক্রনিক হেপাটাইটিস বি পজিটিভ হয়, ক্রনিক HBsAg 6 মাসের বেশি, এটা নেগেটিভ হওয়ার চান্স 1% অনলি। মানে 100 জনে একজনের, তাও 5 বছর পরে একজন, 5 থেকে 10 বছর পরে একজন নেগেটিভ হতে পারে। সো HBsAg একবার পজিটিভ হলে এটা নেগেটিভ হওয়াটা খুবই আনলাইকলি।
ট্রিটমেন্ট ডিপেন্ড করবে ট্রিটমেন্ট ইন্ডিকেশন আছে কিনা, ইন্ডিকেশন ডিপেন্ড করবে যে প্যাশেন্টের লিভার ফাংশন টেস্ট অল্টার্ড কিনা, এলটি বেশি কিনা, প্যাশেন্টের সিরোসিস আছে কিনা, প্যাশেন্টের আন্ডারলাইং কোমরবিডিটি কীরকম আছে, এরপরে প্যাশেন্টের ডিএনএ লোডটা কেমন, ডিএনএ লোড, লিভার ফাংশনের স্ট্যাটাস এবং সিরোসিসের প্রেজেন্স, এগুলোর উপরে ডিপেন্ড করবে প্যাশেন্টের ট্রিটমেন্ট। এবং এই জিনিসটা হচ্ছে ফার্দার অ্যাডভান্সড লার্নিংয়ের জন্য। আরেকটা প্যাশেন্ট আসতে পারে যে এইচবিএসএজি পজিটিভ, তার হয়তো ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপে এটা করা হলো, এইচবিএসএজি পজিটিভ আসছে, এখন প্যাশেন্ট আপনার কাছে আসতে পারে। প্যাশেন্টের ক্ষেত্রে অ্যাডভাইস কী হবে? অ্যাডভাইস কি, প্যাশেন্টকে আমরা প্রথমে হিস্ট্রি নিব, এক্সামিন করব, প্যাশেন্টকে রিঅ্যাসিওর করব। রিঅ্যাসিওর করার পরে আমরা হচ্ছে প্যাশেন্টের সিএলডির ফিচার আছে কিনা এগুলো দেখব। দেখার পরে আমরা যেটা করতে পারি যে প্যাশেন্টের আমরা ট্রিটমেন্ট লাগবে কিনা এটার জন্য আগের মতো লিভার ফাংশন টেস্টগুলো করব, আদার ভাইরাল মার্কারগুলো করব, কোমরবিডিটি দেখার জন্য ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করব। তাহলে এগুলো চেক করার পরে যদি প্যাশেন্টের ট্রিটমেন্টের ইন্ডিকেশন থাকে, ট্রিটমেন্ট আমরা শুরু করে দিব। কোনটা দিব? টেনোফোবির ট্রিটমেন্ট হচ্ছে প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস হচ্ছে টেনোফোবির। তাহলে ইন্ডিকেশনগুলো এবং প্রেগনেন্সি, একটা প্যাশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে যায়, সে যদি আগে থেকে কোনো ড্রাগ খায় তাহলে সেটাকে সুইচ করতে হবে টুয়ার্ডস দ্য টেনোফোবির। প্যাশেন্টকে বলতে হবে টুয়ার্ডস অ্যাবাউট দ্য মোড অফ ডেলিভারি, সে কোন মুডে ডেলিভারিটা করবে। ডেলিভারির মুড হবে নর্মাল ডেলিভারি, যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে তাহলে সে নর্মাল ডেলিভারি করবে, এর জন্য আলাদা কোনো সিজারিয়ান সেকশন লাগবে না। এরপরে ইস্যুটা আসবে ব্রেস্ট ফিডিং, যে প্যাশেন্ট ব্রেস্ট ফিডিং করাতে পারবে কিনা। ইয়েস, প্যাশেন্ট ক্যান ব্রেস্ট ফিড। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ইভেন এইচআইভি, all patient can breastfeed. Hepatitis B, C and HIV, all patient can breastfeed. এইচআইভির ব্যাপারে কিছু আবার গাইডলাইন আছে যে ডেভেলপড কান্ট্রি যারা, তারা বলে যে ব্রেস্ট ফিডিং করানো যাবে না। আবার WHO গাইডলাইন হচ্ছে যারা ডেভেলপিং কান্ট্রি দে ক্যান ব্রেস্ট ফিড। তো আমরা মনে রাখবো যে হেপাটাইটিস বি, সি এবং এইচআইভি প্যাশেন্ট ক্যান ব্রেস্ট ফিড। ওকে, এরপরে ধরেন যে প্যাশেন্টের ট্রিটমেন্টের ইন্ডিকেশন নাই, কিন্তু প্যাশেন্টের ডিএনএ লোডটা অনেক বেশি। কত বেশি? 2 লাখের মতো। তাহলে ডিএনএ লোড হচ্ছে 2 লাখ, কিন্তু ট্রিটমেন্টের ইন্ডিকেশন নাই। এ ধরনের প্যাশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। কবে দিতে হবে? 24 উইক থেকে 28 উইক অফ প্রেগনেন্সিতে। তখন আবার করে দেখতে হবে, যদি ডিএনএ লোড 2 লাখের উপরে থাকে, ট্রিটমেন্টের ইন্ডিকেশন যদি নাও থাকে, তাও দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই সময়ে পেরিনেটাল ট্রান্সমিশন, এই সময়ে ট্রান্সমিশনের রিস্ক থাকে, বাচ্চাদের ক্ষেত্রে ট্রান্সমিশনের রিস্ক থাকে। এজন্য এই প্যাশেন্টকে অ্যান্টিভাইরাল দিতে হবে, এটাকে বলা হয় প্রোফাইল্যাকটিক অ্যান্টিভাইরাল, এবং এটাকে কন্টিনিউ করতে হবে বাচ্চা জন্মের 3 মাস পর্যন্ত, জন্মের পর 3 মাস পর্যন্ত। এরপরে আবার প্যাশেন্টের লিভার ফাংশন, ডিএনএ লোড সব করে দেখতে হবে। এরপর ইন্ডিকেশন থাকলে ট্রিটমেন্ট চলবে, না হলে ট্রিটমেন্ট বন্ধ। তাহলে প্রেগনেন্সিতে আমরা অ্যান্টিভাইরাল কোনটা চুজ করতে পারি? টেনোফোবির। কোনো প্যাশেন্ট যদি অন্য কোনো অ্যান্টিভাইরাল পায়, সেটাকে আমরা সুইচ করে ফেলতে পারি টুয়ার্ডস দ্য টেনোফোবির। NT-HBC পজিটিভ, এই ক্ষেত্রে জাস্ট লাইক HbS-Agর ক্ষেত্রে যেরকম আমরা বলছিলাম, অ্যাপ্রোচ জাস্ট উইল বি লাইক দ্যাট। কিছু এক্সট্রা অ্যাডভাইস আমরা দিব যে উনি ব্লাড ডোনেট করতে পারবেন না, উনি নিজে ভ্যাকসিন নেবেন না, বাট ওনার যে পার্টনার হবে অবশ্যই বিয়ের আগে যাতে ভ্যাকসিনেটেড হয়ে যান, অথবা যদি ম্যারিড যদি হন তাহলে উনি কন্ট্রাসেপশন ইউজ করবেন, বিশেষ করে বেরিয়ার মেথডটা ইউজ করবেন, এবং ইন বিটুইন দ্য পার্টনার শুড বি ভ্যাকসিনেটেড। এরপর একটা সিনারিও থাকতে পারে যে একটা প্যাশেন্টের HbS-Ag পজিটিভ, একটা প্যাশেন্টের কোনোভাবে নিডল প্রিক হয়ে গেছে, এখন প্যাশেন্টের কি হবে? বা এরকম একটা নার্স আসতে পারে যার নিডল প্রিক হয়ে গেছে একটা প্যাশেন্টের যার HbS-Ag পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো নিডল প্রিকের ক্ষেত্রে আমাদের থাকবে যে আমরা আগে থেকে দেখব যে ওই নার্সের আগে থেকে কোনো লিভার ডিজিজ আছে কিনা, আগে থেকে সিএলডির কোনো ফিচার আছে কিনা। এরপরে আমরা প্যাশেন্টকে রিঅ্যাসিওর করব, এক্সপ্লেন করব ওই জায়গাতে আমরা হচ্ছে যে ব্লিডিং যেটা হয়, ওই ব্লিডিংটাকে আমরা অ্যালাউ করব, ব্লিডিংটাকে ধরবো না, যা বের হচ্ছে ব্লাড সেটাকে অ্যালাউ করব আমরা বের হয়ে যেতে, এবং ওই জায়গাটাকে সোপ ওয়াটার দিয়ে আমরা ওয়াশ করব। সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করলে ওই জায়গায় যদি কোনো ভাইরাস থাকেও দের ইজ চান্স অফ কিলিং। এরপরে হচ্ছে আমরা প্যাশেন্টের ইমিউনোলজিক্যাল টেস্ট করব, HbS-Ag আগে থেকে সে পজিটিভ কিনা, তার আগে থেকে ওই স্ক্রিনিংয়ের জন্য আমরা যে টেস্টটা করছিলাম যে HbS-Ag কেমন,
অ্যান্টি এইচবিসি, অ্যান্টি এইচবিএস। এটা করে যদি প্যাশেন্ট আগে থেকে ইমিউনাইজড থাকে তাহলে হচ্ছে যে শুধু এইচবিএস, অ্যান্টি এইচবিএস করে আমরা টাইটার দেখতে পারি। আর যদি ইমিউনাইজড না থাকে তাহলে স্ক্রিনিংয়ের মতো 3টা টেস্টই আমরা করব। যদি এরপরে যদি ইন্ডিকেশন থাকে ইমিউনাইজেশনটা দিব, আর না থাকলে আমরা ইমিউনাইজেশন দিব না। যদি প্যাশেন্ট ইমিউনাইজড না থাকে এবং প্যাশেন্ট যদি প্রিকড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে ইমিউনোগ্লোবিউলিন দিব। সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দিব প্লাস ভ্যাকসিনেশন করব। আর যদি ইমিউনাইজড থাকে তাহলে আমরা প্যাশেন্টের যদি টাইটার কম থাকে তাহলে শুধুমাত্র একটা বুস্টার ডোজ আমরা দিতে পারি। ওকে, সাথে প্যাশেন্টের ফ্যামিলি স্ক্রিনিং করে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। এসসিভি ইয়াস, এটাও একটা কমন যে এসসিভি পজিটিভ। এইগুলো আমার মনে হয় যে ইট শুড বি ম্যানেজড বাই দ্য স্পেশালিস্ট, শুড বি রেফার্ড। এরপরে হচ্ছে নিডিলিস্টিক ইনজুরি, হেপাটাইটিস সি ভাইরাস। এক্ষেত্রে আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে একটা প্যাশেন্ট যদি হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে যায় কোনোভাবেই হোক, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, প্যাশেন্ট শুড বি ট্রিটেড। হেপাটাইটিস বি এর ব্যাপারে হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি শুড বি ট্রিটেড, আর সি এর ব্যাপারে হচ্ছে অ্যাকিউট অর ক্রনিক অ্যানি স্টেট অফ হেপাটাইটিস সি শুড বি ট্রিটেড। ওকে, তাহলে প্যাশেন্টের আমরা লিভার ফাংশন টেস্ট করব, প্যাশেন্টকে আমরা মনিটর করব, করে আমরা হচ্ছে আরএনএ করব, অ্যান্টি এইচবিসি করব, অ্যান্টি এসসিভি করব, এবং যদি পজিটিভ পাই আমরা প্যাশেন্টকে ট্রিট করব।